মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহানগর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি ইউনুস মিয়া, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক আফসান রাব্বি, জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি আলতাফ হোসেন সুমন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি। আমরা আজকে যেহেতু এই প্রোগ্রামটা অন্য ধরনের এক কলেবরে আমরা করছি, আমরা আজকে মূলত সময়ের সংক্ষিপ্ততা রয়েছে, রমজান মাস, আসরের আগেই আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। সেহেতু আমাদের নেতৃবৃন্দ সম্মতিক্রমে নেতৃবৃন্দ সবাই সম্মতি দিয়েছেন যে ওনারা কেউ বক্তব্য রাখবেন না। আজকে মূলত গুম হওয়া 4টি পরিবারের মধ্যে ইলিয়াস ভাইয়ের আজকে যেহেতু ঢাকায় একাধিক প্রোগ্রাম রয়েছে, সেখানে উপস্থিত থাকার জন্য আমাদের ইলিয়াস ভাইয়ের সহধর্মিণী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের ভাবি তাসিরা রশিদ দুনা আমাদের এখানে উপস্থিত হতে পারেন নাই। তিনি ঢাকায় একটি প্রোগ্রামে রয়েছেন। বাকি যে গুম হওয়া 3টি পরিবার সিলেট রয়েছে, তাদের কাছ থেকে আমরা তাদের এই যাবৎকালে এই 10টি বৎসর ধরে যে দুঃসহ জীবনযাপন করছে তাদের বক্তব্য শুনব। এখন আমি প্রথমে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ইলিয়াস ভাইয়ের সাথে গুম হওয়া ইলিয়াস ভাইয়ের গাড়ি চালক আনসারের সহধর্মিণী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আবেগাপ্লুত হয়ে পড়েছে আমাদের আনসার আলীর স্ত্রী মুক্তা বেগম, কথাই বলতে পারতেছে না, বাকরুদ্ধ। পরবর্তীতে আমরা চেষ্টা করব তার যদি আবেগ কমে, এই অবস্থা থেকে সে যদি কথা বলতে পারে আমরা বলবো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জুনেদ আহমদের, আমাদের আজ থেকে 10 বছর পূর্বে গুম হওয়া 3রা এপ্রিল ঢাকা থেকে যে গুমের প্রতিবাদ করেছিলেন ইলিয়াস ভাই, বলেছিলেন র্যাব 1-এর সদস্যরা দিনার এবং জুনেদকে তুলে নিয়েছে। সেই প্রতিবাদের কারণও অন্যতম কারণ হচ্ছে ইলিয়াস ভাইয়ের গুমের অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ হয়েছে। সেই জুনেদের বোন তানজিনা খানমকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিত বৃন্দ, সালাম আলাইকুম। আমি নিখোঁজ হওয়া জুনেদ আহমদের বোন তানজিনা খানম। আজ থেকে 10 বছর আগে আমার ভাই ঢাকা থেকে নিখোঁজ হন। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার ভাইয়ের কোনো খোঁজ এনে দিতে পারেনি। আমরা কিভাবে আছি, কেমন আছি, যারা হারায় তারাই বুঝবে, তাছাড়া অন্য কেউ বুঝবে না। একটা বোনের নিরাপদ আশ্রয় হচ্ছে তার ভাই। আমার সেই নিরাপদ আশ্রয় আজ 10 বছর ধরে নিখোঁজ। আমরা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকি, এই আমার ভাই চলে আসবে। আমার মা প্রতিদিন মোনাজাতে কান্না করে ওনার ছেলেকে যেন আল্লাহ সুস্থভাবে ফিরিয়ে দেয়। আমরা জানি না আমার ভাই কেমন আছেন, কিভাবে আছেন, জীবিত আছেন নাকি নাই, কিছুই জানি না। কেউ আমাদের এই খোঁজটা এনে দিতে পারে না, কেউ বলতেও পারে না আসলে ওনারা কোথায় আছেন, কেন এই গুম, আমরা কিছু জানি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতই দুর্বল যে এই দেশের নাগরিকদের এনে দিতে পারবে না। জানি যে এই দেশের নাগরিকরাই এই দেশের মালিক, অথচ এই দেশের মালিকরা গুম হয়ে গেল। কেউ কারো কোনো মাথা ব্যথা নেই, এদেশের সরকারের কোনো মাথা ব্যথা নেই। এই মালিকগুলা কোথায় আছে? ওনাদের কোনো দায়িত্ববোধ নেই যে ওনাদেরকে ফিরিয়ে দিবেন ওনাদের পরিবারের কাছে।
আমরা এমন রাজনীতি চাই না। আমরা চাই একটা সুষ্ঠু রাজনীতি, যেখানে নাগরিকদের নিরাপত্তা দিতে পারবে, নাগরিকরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে। কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ চিকিৎসা বঞ্চিত হবে, এমন রাজনীতি আমরা চাই না। আমি মনে করি এরকম সুষ্ঠু রাজনীতি শুধুমাত্র দিতে পারবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি আমার গুম হওয়া ভাই সহ সকল গুম হওয়া নাগরিকরা যেন সুষ্ঠুভাবে ফিরে আসতে পারে, তার সাথে বেগম খালেদা জিয়া সুচিকিৎসার দাবি জানাই। বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার 51 বছর পর, 50 পেরিয়ে আজকে 51 বছর স্বাধীনতার পর আমরা এক অস্বাভাবিক এক বাংলাদেশে বসবাস করছি, যেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, নিখোঁজ হয়ে যাচ্ছে। ভিন্ন মত প্রকাশ করতে গিয়ে, সেটা সাংবাদিক হোক, সেটা লেখক হোক, সেটা বুদ্ধিজীবী হোক, সেটা রাজনৈতিক কর্মী হোক, সেটা একজন ব্যবসায়ী হোক, আজকে কারো জীবনের নিরাপত্তা নেই। এমন স্বাধীনতা আমরা চাইনি। আমরা যেন এক মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে আছি আজকে 51 বছর পর। আমরা যেন এক জল্লাদের বিভৎসতা রঙ্গমঞ্চ আর উন্মত্ত আস্ফালনের মধ্যে আজকে দিনানিপাত করছি। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা আজকে এই যে আমাদের ভাইয়েরা বিভিন্নভাবে গুম হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, এই গুম আগামীতে যাতে বন্ধ হয় তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক নেতা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার। ছাত্রদলের এক উজ্জ্বল নক্ষত্র ছিল সেই ইফতেখার আহমদ দিনারের পিতা জনাব ডাক্তার মঈনুদ্দিন আহমদকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসলে শারীরিক অসুস্থতার জন্য কথা বলাটা আমার জন্য খুব কঠিন। আমার মনে হয় না আমার চেয়ে বয়সে সিনিয়র কেউ এখানে আছে। মাফ করবেন কথাবার্তায় যদি কোনো ভুল হয়। আমি আজকে কোনো দুঃখের কথা বলবো না, কারণ গুম হওয়া পরিবারের সবাই দুঃখিত। আর এই বাংলাদেশের রাজনীতিতে যে নক্ষত্রের মতো যে দুইটি দল আছে, সেই দলের সবচেয়ে নেতৃত্বে যারা আছে তারা আমার চেয়ে আরো দুঃখী। সুতরাং দুঃখ পাওয়ার স্থান এটা নয়। আমি একজন চিকিৎসক, আমি একজন রোগীকে সুস্থ করতে পারি। এখানে যারা আছেন আপনারা রাজনীতিবিদ, আপনারা একটা দেশকে, একটা জাতিকে, একটা সমাজকে আপনারা একটা দিক নির্দেশনা দিয়ে বাঁচাতে পারেন। সুতরাং আপনাদেরকে আমি শ্রদ্ধা করে কিছু কথা আমি বলতে চাই, আপনারা কিছু মনে করবেন না। আজকের এই বইটা একটা প্রামাণ্য দলিল ডিনারে এপ্রিল 2017-তে এই বইটা আমি সম্পাদনা করি। ইফতেখার আহমদ দিনার নিখোঁজের 5 বছর, আজকে হয়ে গেছে 10 বছর। আমার প্রশ্ন, এই 4 জনকে নিয়ে আপনারা যে কথা বলছেন তার কোনো দলিল আপনাদের কাছে আছে?
চারজনের এই মুখস্থ দুই একটা কথা ছাড়া কেউ কি আছেন কারো কাছে? চারজনের কোনো দলিল নাই। রাজনীতি করতে হলে এমবিবিএস পাস করছি, অনেক পড়াশোনা করে। রাজনীতি করতে গেলে পড়াশোনা করতে হয়, জানতে হয়। আর হুট করে আমাকে ভোট দিয়ে দিল আর আমি রাজনীতিবিদ হয়ে গেলাম, তাহলে আমাকে সার্টিফিকেট একটা দিলে কি আমি এমবিবিএস হয়ে গেলাম? এই জন্য আমাদের রাজনীতিতে কিছু শিক্ষার বিষয় আছে। আমি একজন শিক্ষিত মানুষ, আমি ডাক্তার, রাজনীতি করেছি। যারা আমার বয়সের কারণে হয়তো আমি যাদের সাথে কথা বলছি বা ইয়ে করছি, আমরা চাকরিটা শেষ করেছি, আমি সিলেটের ডিভিশনের ডাইরেক্টর হেলথ হিসাবে। কত ডাক্তার কত নার্স সব কিছুকে নিয়েই আমি চলেছি। আমাদের রাজনীতি ছিল তাদেরকে নিয়ে, আপনাদের রাজনীতিতে আমি ছিলাম না, কিন্তু আমার রাজনীতিতে আমি একজন সফল রাজনীতিবিদ। এই জন্য বলবো যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। সিলেট বিভাগে কেউ বলতে পারবে না ইনশাল্লাহ। আমাকে অনেকে চিনত, কিন্তু আমার কাজকে অনেকে চিনত, কাজের সাক্ষী আছে। আমি এইটাও একটা দলিল হিসাবে আমার যতদিন আমি সুস্থ ছিলাম ততদিন আমি একটা আগ্রহ নিয়ে 2017 সালে ইফতেখার আহমদ দিনার নিখোঁজের 5 বছর, তার অনেক ইতিহাস এখানে আছে। ইলিয়াস আলী সাহেবের মুখস্থ ইতিহাস আছে, আনসারের ইতিহাস আছে, কিন্তু কোনো দলিল কারো কাছে নাই। আমি প্রথম আপনাদের কাছে অনুরোধ করব, এই যে 4টা ফটো আছে, এই 4টা ফটো সম্বলিত একটা প্রামাণ্য দলিল আপনারা বানাবেন, সত্যভিত্তিক। তাহলে এইটা সকলের ঘরে ঘরে থাকলে এটা তারা জীবিত থাকবে আপনাদের সকলের কাছে, আর তাদের সিঁড়ি ধরে আপনারা অন্য কেউ উপরে উঠবে। যারাই আজকের বাংলাদেশের রাজনীতিতে যে কোনো দলের হোক সর্বোচ্চ থেকেছে, ওই তাদের কারো না কারো সিঁড়িতে ধরে, আপনাদেরকেও সিঁড়িতে যেতে হবে, তাদেরকে ধরতে হবে। সুতরাং তাদের সিঁড়িটা আপনাকে শক্ত করতে হবে। তার 1 নম্বরই, আজকের পত্রিকা আপনারা কেউ পড়ছেন কিনা আমি জানি না, বাংলাদেশ প্রতিদিন 17 এপ্রিল, আমাকে একটু বসে পড়ার যদি বাংলাদেশ প্রতিদিন 17 এপ্রিল 2022, নেতাদের ড্রয়িং রুমে বন্দি সিলেটের রাজনীতি। সব কথা বলবো না, শুধু একটা কথা এখান থেকে হাইলাইট করছি। জেলা বিএনপির কার্যালয়ে কোনো সাইনবোর্ড নেই দীর্ঘদিন ধরে। হ্যাঁ, বিভিন্ন হোটেল ও কমিউনিটি সেন্টার ভাড়া করে দলীয় সভা আয়োজন করা হতো। দলের নেতৃত্ব পরিবর্তন আসলে স্থানান্তর ঘটে সাইনবোর্ডের। আমি এখন কোথায় আসবো? আজকের বিএনপি কি নতুন? তাহলে বিএনপি কেন একটা স্থায়ী নাই, যেখানে আমিও চিন্তা, আমাকে একটু বলে দিতে হতো কোথায় দিত। আপনি আমাকে টেলিফোন করে বললে হতো যে দিনারের আব্বা আপনি আমাদের অফিসে আসবেন। আমাদের অফিস কোথায় এইটা বলার প্রয়োজন নাই, আমাদের অফিসে আসবেন। এটা কি আপনারা স্বীকার করেন? হ্যালো, তাহলে হওয়া উচিত। আইবাই নাই, কারো ড্রয়িং রুমে প্রোগ্রাম আইবাই নাই, যে কেউ রাজনীতিতে আসবে এই ড্রয়িং রুমে শুরু হয়ে গেছে। এখানে বসবে, কারো পরের ড্রয়িং রুমে না। না, তাই ডাকাত, বাকি 3 ফ্যামিলি আছে এখানে বসবে। সুতরাং আমি অনুরোধ করব, এখন আমি মিটিং কত একটা ফটো, 4টা ফটো দিয়ে আপ টু ডেট একটা বই বাইর করবেন। কিভাবে বাইর করবেন আপনারা সবাই পাবেন। এটা কিন্তু একজন সাংবাদিকদের, আপনাদের মতাবলম্বী বিশ্বস্ত একজন সাংবাদিককে যদি এই দায়িত্বটা দেন, তাহলে হি উইল কালেক্ট অল দ্য নিউজ। এবং আপনাদের এই সভা সমিতি যে হয়, এই দেখেন সিলেটের ডাকে প্রকাশিত হইতে গুম হওয়া দিনারের পরিবারের পাশে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। আপনাদের কারো কাছে কি আছে? এটা নাই, কালি শুধু হয়তো দেখছেন কিংবা হয়তো দেখছেন না। এই যে সেদিন আমার বাসায় গিয়েছিলেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ, এইখানে লেখা আছে গুম হওয়া দিনার পরিবারের পাশে সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। এইটা হচ্ছে ডকুমেন্ট। আপনারা বলতে পারবেন যে আমরা মহানগর এই করেছি, মুখের কোথায় কাজ হবে। বাংলাদেশ প্রতিদিন
4 এপ্রিল প্রকাশিত হয়েছে। 10 বছরেও খোঁজ নেই 2 ছাত্র নেতা যাদের কথা বলছেন। এইখানে যেগুলো আছে সবগুলা দলিল ভিত্তিক, যা কথা বলবেন তার বিরুদ্ধে কেউ কিছু হবে না। আপনি আজকে মুখস্থ বলবেন আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনার ভাই বলে তুমি তো যা বলছো সব মিথ্যা। আমি যদি বলি, আমি কিছু কথা বলবো এই জন্য আগেই মাফ নিয়ে নিচ্ছি, আমার কোথায় ভুল হলে ক্ষমা করবেন। 2 ভাই যদি হয়, এক পিতা মাতার 2 ভাই, এক ভাইয়ের জন্ম হয়েছে 10 বছর আগে, এক ভাইয়ের জন্ম হয়েছে 10 বছর পরে, সম্পত্তির অধিকার তো 2 জনই। এখন বড়জন যদি বলে না তুই না, তাহলে ছোটজন মারবে না। আর ছোটজন যদি বলে তুমি কি, তারা মানবে? বাংলাদেশের রাজনীতিটাকে আমার মনে সমঝোতার রাজনীতিতে আনতে হবে, সমঝোতার রাজনীতিতে আনতে হবে। তাহলে ছোট ভাই বড় ভাইকে অস্বীকার করবে না, আর বড় ভাই ছোট ভাইকে অস্বীকার করবে। আপনাদের অনেক একটা অজানা তথ্য, যেহেতু আমার বয়স বেশি, আমি তখন 3rd ইয়ার মেডিকেলের ছাত্র। আমি 2 বার ইন্ডিয়া গিয়েছি। প্রথমবার গিয়েছি একটু চার্মের জন্য, ফিরে আসার পরে 2 জনকে নিয়ে গেছিলাম আমরা 3 জন। ফিরে আসার পরে একজন হয়েছে রাজাকার কমান্ডার, আর একজন হয়েছে মুক্তিযোদ্ধা, আর আমি আছি মাঝখানে। দ্বিতীয়বার গিয়েছি আসলে বয়ে, যখন মেডিকেল কলেজ আক্রমণ করলো, ডক্টর শামসুদ্দিন সাহেবকে হত্যা করলো, সেই দিন উনি বলেছিলেন মাঠে বসে, ডাক্তার ছাত্র যারা আছে আমরা এখন নিরাপদ না, তোমরা নিরাপদ স্থানে চলে যাও। এর 1-2 দিন পরে রেডিওতে শুনছি এই বয়ে এবং বিভিন্ন বয়ে ইন্ডিয়াতে গেছি। মসুদ আহমদ চৌধুরী যখন ছিলেন MLA, আপনারা অনেকে জানেন কিনা, হয়তো অনেকে নামই শুনেন নাই, MLA ছিলেন। ওনার পক্ষে আমি কাজ করেছিলাম সিলেট মেডিকেল হোস্টেল থেকে গিয়ে, ওনার পক্ষে আমি কাজ করেছিলাম, MLA হয়েছি। তখন করিমগঞ্জে ওনাকে আমার সাথে দেখা হলো। উনি আমাকে বললেন, তুমি আসছো? আমি আসছি। তোমাকে মেডিকেল অফিসারে চার্জ দিলাম খলখলিঘাট একটা ট্রেনিং ক্যাম্প আছে, সেই ট্রেনিং ক্যাম্পে 5 টাকা প্রতিদিন হারে মেডিকেল অফিসার হিসেবে কাজ করবা, তোমাকে সেটাই। আমার সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মহসিন আলম, আমরা 2 জন ছিলাম। আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু অজীব সত্য কথা যেটা বলছি, আমি যা বলছি এটা মুখস্থ না, আমার সব কথা দলের দালিলি। সেখানে যে পরিস্থিতি দেখলাম এবং কয়েকদিন যেভাবে থাকলাম, থাকার পরে একটা চিঠি গেল আমার, চিঠি এখন তো তোমার তো মোবাইল নাই, চিঠি গেল, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আর আমার সাথে যে ছিল সেও ছিল এক মায়ের এক সন্তান। মার কাছ থেকে চিঠি ও খবর গেল, বাবা কত খবর দলে কতটা করে আর মাও আমার বিরুদ্ধে জন্মভূমি স্বর্গ হচ্ছে শ্রেষ্ঠ দেশ, এবং তোমার মা দুটাই তোমার কাছে। তোমার দেশকে রক্ষা করার জন্য বহু লোক আছে, তোমার মাকে রক্ষা করার জন্য তুমি ছাড়া কেউ নেই। তো তুমি চুজ উইল স্টে অর উইল কাম ব্যাক। দুজনই আমরা ছিলাম এক মায়ের সন্তান। আপনারা বলেন আপনারা কি বলেন, আমি কি বলি? ইন দ্যাট পয়েন্ট, এইরকম সিচুয়েশনে আমি কি করব, ও কি করবে? দেশ মা, আমার মা, আমার মা, দেশের জন্য সবাই আছে, আমার মার জন্য কেউ নেই। কি করবো আমি? আপনাদের বিবেচনায় কি করে? কি করে আমি যুদ্ধ করব না ওই যুদ্ধ করবো? আমি ফিরে আসিয়া ঘোষণা করলো, মেডিকেল কলেজ করলো, গেলাম, গিয়ে জিনিসপত্র কিছুই পাই। তো আপনাদের অনেকেরই জানা নাই, আমরা যখন মেডিকেলে পড়তাম তখন পাকিস্তানিরাও আমাদের সাথে পড়তো। তখন 25% পাকিস্তানি ছিল,
গভর্নর মনিমের দুইটা না কয়টা সিট ছিল একদম ভিজা, আর বাদ বাকি আমরা তালিকা যাচ্ছি। তখন জহির নামে একটা ছেলে ছিল, আমাকে রাত্রে বললো, উর্দু ইংলিশ মিলে বললো, তোমরা খেয়াল করিও, তুমি কাউকে বলবা না, তুমি আমার ফ্রেন্ড, যেহেতু আমি বলছি, আমরা ঘুরে রাত্রে আমাদেরকে আর্মি আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাবে এবং কালকে সকালে উঠে তোমরা আমাদেরকে পাবা না, প্লিজ ডোন্ট ডিসক্লোজ দিস থিংস। আমি কাউকে বললাম, সকালে উঠে দেখি আসলে ওয়েস্ট পাকিস্তানি কোনো ছাত্র, হিস্ট্রি। তো অনেক হিস্ট্রির সাক্ষী আমি, সেই জন্য আমি এই কথাগুলা বয়সের কারণে হোক আর শিক্ষা দীক্ষাও যেহেতু আছে, শুধু আমি কান্নাকাটি করার জন্য আপনার কাছে আসি নাই। আপনারা এই জিনিসগুলা করবেন। প্রতিহিংসা রাজনীতি আমি চাই না। আমার ছেলে গুম হয়েছে বলে আমি পাওয়ারে গেলে বা যুদ্ধ হলে আমি আরেকটা গুম করবো, রাজনীতি। রাজনীতি একটা নীতি, ভ্রষ্ট রাজনীতি রাজনীতি নয়। সৃষ্ট রাজনীতি, সুন্দর রাজনীতি, ভালো রাজনীতি। আরেকটা কথা আমি বলে বদরুদ্দোজা চৌধুরী ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন। আপনারা যে সময় যে দল ছিলেন সেই দলের কি ছিলেন? উনি প্রতিষ্ঠাতা, আমি তার ছাত্র। আপনারা কি জানতেন যে সিলেট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ছিলেন উনি? কেউ জানেন না। এই জন্য আমি বললাম, বয়সের কারণে আমি তার ছাত্র ছিলাম, তার পিছে পিছে আমি মেডিসিনের জন্য ঘুরতাম। আমরা 6 জন ছিলাম, একটা ফটো আছে। হোটেল গুলশান আছে না, তখন তো এত হোটেল ছিল না। এই হোটেল গুলশানে আমাদের যখন 3 মাসের ট্রেনিং শেষ হলো, সেখানে একটা ফটো ছিল, এই ফটোটা স্টিল আছে। উনি বলেছিলেন, শুনো, ডাক্তার হয়ে শুধু ডাক্তারি যদি করো, ওই ডাক্তারিই করবা, কিন্তু ডাক্তারের বাইরে কিছু যদি করো, সেই জন্য তোমাকে মানুষ স্মরণ করবে এবং তোমাকে বিভিন্ন জায়গায় তুমি কিছু কথা বলতে পারবে, বলার উপযুক্ত হবে। আমি সেই বদরুদ্দোজা ছাত্র যারা তারা কিছু কথা বলতে জানে, সাহস করেই বলে। বদরুদ্দোজা একসময় হতে গেছিলেন, কিন্তু হয়তো দুর্ভাগ্যক্রমে কিংবা ডাক্তার মানুষ যেহেতু পেশাদার মানুষ, অনেক সময় রাজনীতিবিদ তো না, সেজন্য হয়তো পদশৃঙ্খল ঘটেছিল বলে একজন প্রতিষ্ঠাতা সদস্য যিনি বিকল্প পথে হাঁটছেন। সেই জন্য আমি বলবো, পেশাদার যারা আছে, নাম বলবো না, পেশাদার রাজনীতিবিদরা তাদের একটা পেশার জন্য অহমিকা আছে। এটা রাজনীতি না করলেও আমি এক জায়গায় বসে গেলে আমার আছে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমি পেশা এখান থেকে সরাই দিও, সে তার আরেকটা বড়, তার রুজি রোজগার আছে। হ্যাঁ, সেই কথাগুলা আমার মধ্যে মাইল হচ্ছে। আমি আজকে এই জন্য কোনো দুঃখের কথা বলবো না, আমি এই কথাগুলো বলবো। আপনাদের একটা স্থায়ী অফিস দরকার, স্থায়ী অফিস অবশ্যই বানাবেন। আমাকে যেদিন ফোন করবেন স্থায়ী অফিস আসা, সেই জন্য আর যেন বলবেন না কোন হোটেলে যান, কোন আই নট কাম বলবেন। আর একটা স্থায়ী দলিল বানাবেন, সেই স্থায়ী দলিলে থাকবে এদের, থাকবো না আমি, থাকবে না আপনি, থাকবে আপনার দল, থাকবে আপনার ইতিহাস। ইতিহাস ভিত্তিক রাজনীতি না করলে আপনি কি রাজনীতি করবেন? পড়াশোনা না করলে আপনি কি রাজনীতি করবেন? আপনি আগাইতে পারবেন, আপনি কথা বলতে পারবেন। আপনারা রাজনীতিবিদদের কিছু কিছু ইন্টারন্যাশনাল রাজনীতিবিদদের জীবনাচার দেখবেন, কিছু আপনার দেশে চিন্তা করে দেখবেন, কিছু সফল রাজনীতিবিদ আছে, নাম বলবো না, তারা খুব সুন্দরভাবে রাজনীতি করে তাদের মৃত্যু হয়েছে। আর সফল রাজনীতি যারা করে নাই, তারা তাদের বিভিন্ন কারণে হয়তো অপমৃত্যু হয়েছে। আমরা কোনো চাই না অপমৃত্যু, আমরা কোনো অপমৃত্যু চাই না, আমরা চাই স্বাভাবিক মৃত্যু। আমি রাজনীতি করলেও চাই আমি স্বাভাবিক মৃত্যু, যে কোনো পেশায় থাকি আমরা সবাই চাই স্বাভাবিক মৃত্যু। কারণ একটা পরিবারের সন্তানকে যদি কেউ গুম করে, আহত করে, তাহলে তার পরিবারটা যেভাবে বিধ্বস্ত হয়, তার ইতিহাস আপনি বুঝবেন কেবলমাত্র আপনি যদি সেটা ভুক্তভোগী হন, তাহলে আপনি বুঝবেন। সুতরাং আমার আর বলার কিছু নেই। আমি একটা পত্রিকায় লিখেছিলাম, নয়নের জল নয়নে শুকায়, এক নিগুষ সন্তানের পিতার আকুতি। পত্রিকায় প্রকাশিত ওই শিরোনামটা হলো, নয়নের জল নয়নে শুকায়, এক নিগুষ
সন্তানের পিতার আকৃতি ডাক্তার মঈনুদ্দিন আহমদ, আর আমার ছেলের ফটো এখানে একটা পত্রিকায় প্রকাশিত। তো এই ধরনের কিছু আছে। আমি আমার বক্তব্য আর কিছু করবো না, শুধু যেহেতু আপনারা চাচ্ছেন কিছু দুঃখের কথা শুনতে, তো দুঃখের কথা দুই একটা নয় দেই। কথাটা হলো একটা কবিতা, নয়নের জল নয়নে শুকায়, কতদিন হয় বাবা দেখিনি তোমায়, ব্যথিত হৃদয়ে কত চেয়ে থাকি, অশ্রু জলে নিরন্তর বাসি, নয়নের জল নয়নে শুকায়। তোমার মায়ের সিক্ত নয়ন গুণের করুণ চাহনি, তোমার ভাইয়ের ব্যাকুল বেদনা আমাকে নিরন্তর কাঁদায়, নয়নের জল নয়নে শুকায়। ব্যথিত হৃদয়ে কেবলই মনে পড়ে কত স্বপ্নের কথা তোমাকে ঘিরে, কোথায় হারিয়ে গেল স্বপ্নগুলো, কোথায় পালিয়ে গেল জীবনের সব কলরব, মিলিয়ে গেল স্বপ্নগুলো নিঃসীম নীলিমায়, তাই নয়নের জল নয়নে শুকায়। তবু আশায় যে বুক বাঁধি, প্রতিদিন চেয়ে থাকি, এই বুঝি তুমি এলে, বাবা বলে ডাক দিলে, আমরা যে বেঁচে আছি আশা নিরাশায়, নয়নের জল তাই নয়নে শুকায়, কতদিন হয় বাবা দেখিনি তোমায়। এর চেয়ে দুঃখের কোনো কথা আছে? আপনারা যাদের বাবা, আপনাদের ছেলে যদি আজকে 10 বছর থেকে না দেখেন, আপনার অন্তর কেমন করবে, আমার অন্তর কেমন করবে? কথা বলার এই কথা বলতে পারে না। তাহলে তাদেরকে বাঁচিয়ে রাখতে, ইতিহাসকে বাঁচিয়ে রাখতে, সফল রাজনীতিবিদ হতে আপনাদের তাদের সিঁড়ি ধরে আপনাদের আগাতে হবে, তাহলে আপনার সফল রাজনীতিবিদ হতে পারবেন। আমি এমবিবিএস হয়ে, আমি গ্রামের বাড়ি আমার বহরগ্রাম, সেখানে জুনিয়র স্কুলে এই সমস্ত করে করে আসে, সিলেটের বিভাগের সিলেটীয় বিভাগীয় পরিচালক হয়েছে, অনেক কাদা, অনেক অনেক কিছু সব কিছু এই যে সক্কর দিয়ে আমি করছি। আমার তো কেউ আমাকে কেউ ইয়ে করে নেই, বুদ্ধি দেয় না কেউ আমাকে। এই সিলেট এই ডিভিশনের ডাইরেক্টর হয়েছিলাম, 3 মাস কাটিয়েছিল, আপনাদের ইতিহাস জানাই, 3 মাস কাটিয়েছিল সিলেটের বিভাগীয় পরিচালকের কার্যালয়। পোস্টিংয়ের দলীয় মানুষ হয় না, যে দলীয় হোক আমি বলবো, যে দলীয় হোক বলবো না, দলীয় মানুষ পায় না। আমার ডিজি আমাকে ভালোবাসতেন, তখন বললেন আজকে প্রমোশনের মিটিং হবে। আমি বললাম স্যার আমার জন্য তো বলার নাই, আমার বলার হইলো আমার কর্ম। আপনি যদি মনে করেন আমার কর্ম আপনার ভালো লাগে, আমার জন্য বলবেন, আর যদি মনে হয় না আপনার বলার বলবেন। তখন আমি স্বাস্থ্য অধিদপ্তরে, উনি মিটিং করে আসেই আমার খোঁজ করলেন, আসেই খুব খুশি মুখে আমার দিদি আমাকে বললেন, এই শোনো এদিকে আসো, এদিকে আসো। তাহলে কি স্যার, কি তুমি সিলেট বিভাগীয় পরিচালক হয়ে গেছো, যখন এশিয়ার বাইরে সরকারি চাকরিদের একটা ইয়ে আছে, প্রতি বছর তোমার উপরস্থ কর্মকর্তা বা তোমার কর্মকালের সময় একটা প্রতিবেদন দেওয়া হয়, সেটার উপর নির্ভর করে 5 বছরে এশিয়ারে দেখা গেল আমার চেয়ে ভালো গুণাগুণ সম্পন্ন এশিয়ার কেউ নাই। তখন ডিজি সাহেব বললো তাহলে তো তাকেই তো দেওয়া উচিত, তাই আমি পেলাম। আপনাদের রাজনীতিবিদদের কিন্তু এশিয়ারটা খুব সহজ, যখনই বলবে উনি কেমন, বলে দূর মানুষ ভালো, ওই শেষ এশিয়া। আর যদি বললো না উনি তো খুব ভালো, ওই এইটাই আপনার এশিয়া, এইটাই আপনার এশিয়ান, এইটাই আপনার বুট, এইটাই আপনার সব কিছু। সুতরাং চারিত্রিক বৈশিষ্ট্য, রাজনীতিবিদ হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই গুণাগুণটা যদি তার থাকে, ইউ ক্যান গো হেড, যাইতে পারবা। আর নাম বললেই যদি বলে ও সুর, যত বড়ই রাজনীতিবিদ হোক আর যত বড়ই ডাক্তার হোক, ডাক্তারকে অনেকে একটু সামা করে, আমাদেরকে বলতো ডাক্তার, এখনো হয় ডাক্তার, আর কিছু সামার আছে যারা টাকার জন্য ডাক্তারি করে। সুতরাং আমিও বলবো রাজনীতিবিদরা মানুষের উন্নতির জন্য করবে, টাকা কামাইয়ের জন্য। আপনারা কি আমার কথার সাথে একমত? ইনশাআল্লাহ প্রথমেই আপনারা একটা অফিস করবেন, তাদের জন্য একটা সুইনিয়ার তৈরি করবেন, আমাদেরকে বলবেন তথ্য দিতে। আপনারা যারা তথ্য জোগাড় করছেন সব তথ্য মিলে একটা বই বানাবে, এই বইগুলা আজ শুভ হবে সকলের হাতে হাতে, তাহলে দেখবেন এইটা থেকে আপনাদের অনেক শিক্ষা হবে। আপনারা সবাই আগাবে। একটা সিঁড়ি হলো একটা সিঁড়ি, সব তো লাভ দিয়ে উপরে উঠতে পারে,
লাভ দিয়ে উপরে উঠতে হবে না, সিঁড়ি বেয়েই সবাইকে উঠতে হবে। সুতরাং এই প্রত্যাশা, এই প্রত্যয় আমার, আর আপনাদের কাছে এসে আসলে ভালো লাগলো। খুব অসুস্থ, কিন্তু কথা বলতে গেলে, আর এই বিভাগে যত ডাক্তার আছে, এই বিভাগে যত নার্স আছে, সব কিছু আছে, সবগুলোকে আমাকে কন্ট্রোল করতে হয়েছে। তা আমার কন্ট্রোল কোনো সময় স্বর খুব উঁচু, কোনো সময় খুব স্বর নিচু। আমার এখানে খুব খারাপ লোক ছিল না, খুব ভালো লোকও ছিল না, সবগুলোকে মিলাই তো আমাকে চলতে হয়েছে। তো সুতরাং আপনাদের দলকেও চালাতে হবে সেইভাবে। যে কর্মঠ তাকে মূল্যায়ন করতে হবে, যে অকর্মঠ তাকে ভাগ দিবেন না। বসে থাক বাবা, তুমি বসে থাকো, শান্তি, ওম শান্তি, তুমি বসে থাকো, তোমার কাজের দরকার, তুমি বসে থাকো। তাকে ছাড়বে না, ছাড়লে গেলেই তো সে আপনার বিরুদ্ধে কথা বলবে, তাই না? তো সেই জন্য আপনারা আমাকে এত সুন্দর কথা বলে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, যাতে আপনার সাথে আবার দেখা হয়। আল্লাহ হাফিজ। আমরা এতক্ষণ দিনারের আব্বার আকুতি এবং বক্তব্য দুইটাই শুনছিলাম। তিনি দিনারকে